আচ্ছা, তো কেমিস্ট্রিতে হচ্ছে আমরা চ্যাপ্টার 4 পিরিয়ডিক টেবিলে লাস্ট দিন হচ্ছে মেটালিক প্রপার্টি আর নন মেটালিক প্রপার্টিগুলো দেখে আসছি। তো এখন আমরা আজকে তিনটা পিরিয়ডিক প্রপার্টি নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে মানে এই তিনটেই সবচেয়ে ইম্পর্টেন্ট পিরিয়ডিক প্রপার্টি তুমি বলতে পারো। তো ফার্স্টেরটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি, যেটা আমরা অলরেডি দেখছি, বাট এটার কিছু তোমার এক্সেপশনাল কেস আছে, সেটা আমরা একটু দেখব। তো আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়ালও বলে এটাকে। তারপর 2 নাম্বারটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রন অ্যাফিনিটি লেখো আগে। হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু পিরিয়ডিক প্রপার্টি, ইলেকট্রন অ্যাফিনিটি, আর এখানে লেখো পিরিয়ডিক প্রপার্টিস। আমরা এর আগে তো একটা লিস্ট বলছিলামই যে কি কি পিরিয়ডিক প্রপার্টিস হয়। তো আমরা এখন তোমাদের এক্সামের জন্য এটা একটু ফিনিশিংটা একটু শর্টলি দিচ্ছি, পরে আমি এটা আবার ডিটেলসে দেখাই দেবো। আর এগুলোর ভিডিও আছে, সো ওইগুলোও দেখবা। ইলেকট্রন অ্যাফিনিটি, আর 3 নাম্বার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইউজুয়ালি এই তিনটা থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে, তো এর জন্য এইগুলো আগে একটু বুঝাই দিচ্ছি। তো মজার ব্যাপার হচ্ছে সবগুলা লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ হয়, মানে পিরিয়ড একটা সার্টেন পিরিয়ডে তুমি যদি লেফট টু রাইট যাও সবার ভ্যালু ইনক্রিজ হবে। ওকে, আচ্ছা, তো আয়নাইজেশন এনার্জিটা কি এটা আমরা বলে আসছিলাম, তাই না? যে একটা অ্যাটম থেকে, একটা অ্যাটমের গ্যাসাস স্টেট থেকে একটা ইলেকট্রন সরায় নিয়ে, একটা ইলেকট্রন সরায় নেওয়ার মাধ্যমে তোমার আমরা যদি 1 মোল ক্যাটায়ন ক্রিয়েট করি, তখন টোটাল যে এনার্জিটা রিকোয়ার্ড হয় সেটাই হচ্ছে কি, মানে 1 মোল ক্যাটায়ন যদি ক্রিয়েট করি তখন টোটাল যে এনার্জিটা রিকোয়ার হয় সেটাই কি, আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল। ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে ঠিক উল্টাটা। এখানে আমরা কি ক্রিয়েট করছি, ক্যাটায়ন। ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে নেগেটিভ, মানে অ্যানায়ন ক্রিয়েশনের প্রসেসটা। দ্যাট ইজ এই একটা অ্যাটমে, মানে একটা অ্যাটমে একটা ইলেকট্রন অ্যাড করতে গেলে কিছু এনার্জি রিলিজড হয়, মানে এইখানে তোমার এনার্জিটা কি সাপ্লাই দিতে হয়েছে বাইরে থেকে, তাই না? মানে এখানে আমরা কি করছি, মানে এখানে এই যে ইলেকট্রন যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন এখানে এনার্জি অ্যাবজর্বড হয়েছে, মানে এই অ্যাটমটা বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করে ওই ইলেকট্রনটাকে ছেড়ে দিছে। বুঝা গেছে? মানে বাইরে থেকে এনার্জিটা অ্যাবজর্বড হতেই এই অ্যাটমটার সাথে ইলেকট্রনের যে বন্ডিংটা ছিল সেটা ভাঙা পসিবল হয়েছে, ঠিক আছে? আর উল্টা কেসে, মানে আমি যদি একটা ইলেকট্রন অ্যাড করি তখন কি হবে, এনার্জি রিলিজ হবে, এনার্জি রিলিজড হবে, ঠিক আছে? মানে একটা অ্যাটমে তুমি যদি একটা ইলেকট্রনকে অ্যাড করো, তুমি একটা অ্যাটম আছে সেখানে একটা ইলেকট্রনকে অ্যাড করতে চাইতেছো, তখন ওইখান থেকে কি এনার্জি বের হয়ে আসবে। ক্লিয়ার? তো ইলেকট্রন অ্যাড করলে এখানে কি পাওয়া যাবে, একটা অ্যানায়ন ফর্ম হবে, তাই না? তো ওই যে আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে যেভাবে বলছিলাম যে মানে 1 মোল গ্যাসাস অ্যাটম থেকে একটা করে 1 মোল ইলেকট্রন এলিমিনেট করার মাধ্যমে 1 মোল গ্যাসাস ক্যাটায়ন ক্রিয়েট করতে যতটুকু এনার্জি প্রয়োজন হয়, যতটুকু এনার্জি অ্যাবজর্বড হয়, সেটাই হচ্ছে কি আমাদের আয়নাইজেশন এনার্জি। আর এই কেসে তাহলে ডেফিনেশনটা কিভাবে বলবো, যে 1 মোল গ্যাসাস অ্যাটমে একটা করে 1 মোল ইলেকট্রন অ্যাড করে 1 মোল অ্যানায়ন ক্রিয়েট করতে যতটুকু এনার্জি রিলিজড হয় সেটাই হচ্ছে কি ইলেকট্রন, সেটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে? এটা হচ্ছে এনার্জি অ্যাবজর্ব হয় প্রথমটায়, আর পরেরটায় এনার্জি রিলিজ হয়। প্রথমটায় ক্যাটায়ন ক্রিয়েট হয় আর পরেরটায় অ্যানায়ন ক্রিয়েট হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি ইলেকট্রোনেগেটিভিটিটা কি। তো ইলেকট্রোনেগেটিভিটির আইডিয়াটা আমরা চ্যাপ্টার 5, এই যে এরপর যেই চ্যাপ্টারটা শুরু করব সেইটাতে একটা আইডিয়া আছে যে কোভ্যালেন্ট বন্ড বলতে একটা জিনিস আছে, কোভ্যালেন্ট বন্ড। ওকে, তোমরা কি আয়নিক বন্ড পড়ছো ক্লাস 8-এ? আয়নিক বন্ড, যে ওই যে একটা
ক্যাটায়ন ক্রিয়েট হয় আর একটা অ্যানায়ন ক্রিয়েট হয়, দেন তারা একসাথে একটা কম্পাউন্ড ক্রিয়েট করে বা একটা মলিকিউল ক্রিয়েট করে। এটা ছিল তো তোমাদের probably, ঠিক আছে? জি ভাইয়া। তো এই জিনিসগুলো আমরা আবার চ্যাপ্টার 5-এ পড়বো। কেউ যদি ভুলে গিয়ে থাকো সমস্যা নাই, এটা আমরা আবার দেখবো। চ্যাপ্টার 5-এ এইগুলো আবার আছে। তো ওই আয়নিক বন্ডের মতো একটা বন্ড আছে যেটাকে বলে কোভ্যালেন্ট বন্ড। ওকে, কোভ্যালেন্ট বন্ড। তো কোভ্যালেন্ট বন্ডে হচ্ছে কি তোমার এই দুইটা এলিমেন্ট দুইটা ইলেকট্রনকে শেয়ার করে। ওকে, দুইটা এলিমেন্ট দুইটা ইলেকট্রন শেয়ার করে। ক্লিয়ার? তো এখানে দেখো যে এই একটা এলিমেন্ট এক্স আর এই হচ্ছে একটা এলিমেন্ট ওয়াই। তো এই এক্স একটা এলিমেন্ট, এক্স হচ্ছে একটা ইলেকট্রন দিল আর ওয়াইও একটা ইলেকট্রন দিল, অ্যান্ড তারা এটাকে শেয়ার করতেছে। তো এই বন্ডটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। ওকে, একটা এক্সাম্পল বলি কোভ্যালেন্ট কম্পাউন্ডের। হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমরা সবাই এটা চিনো হয়তো। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন একটা ইলেকট্রন দেয় আর ক্লোরিন একটা ইলেকট্রন দেয়, অ্যান্ড তারা এটাকে শেয়ার করে। ওকে, শেয়ারিং জিনিসটা কিভাবে কাজ করে আমরা এটা চ্যাপ্টার 5-এ দেখব। ওকে, সো এটা হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ড। অ্যান্ড এই যে কোভ্যালেন্ট বন্ডটা ক্রিয়েট হয়েছে, এই কোভ্যালেন্ট বন্ডের সাথে এই ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা রিলেটেড। এখন কিভাবে রিলেটেড সেটা দেখি। তো দেখা যায় একটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে দুইজনই একটা একটা ইলেকট্রন দেয়, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এক্স দিছে আর এটা হচ্ছে ওয়াই দিছে। তো দেখা যায় এই দুইজনের মধ্যে কেউ একজন একটু বেশি গ্রিডি হয় বা একটু বেশি লোভী হয়। ধরো এখানে এই যে ওয়াই দেখতেছো, তার একটু ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বেশি, তো সে এই দুইটা ইলেকট্রনকে নিজের দিকে টানার চেষ্টা করবে, বুঝা গেছে? আর এই এক্সের ধরো অ্যাট্রাকশন একটু কম, তাহলে এই ওয়াই যদি দুইটা ইলেকট্রনকে নিজের দিকে টানে তাহলে এটা দেখতে এরকম হবে না, যে দুইটা ইলেকট্রন ওয়াইয়ের কাছে সরে আসছে কিছুটা। তো এই যে যেই এলিমেন্টটা একটু বেশি, মানে এটাকে কি বলা যায়, ও একটু চোর টাইপের, তাই না? দুইজন শেয়ার করছিল ইকুয়ালি, ও আবার অন্য জনেরটা ধরে টানাটানি করতেছে, ঠিক আছে? তো এই যে ওয়াই, এই ওয়াইকে আমরা বলি ওয়াই হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ। মানে সে এই সে যখন আরেকজনের সাথে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, সে মাঝের দুইটা ইলেকট্রনকে নিজের দিকে টান দেয়। যেমন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে ক্লোরিন হচ্ছে ওরকম। ক্লোরিন এই দুইটা ইলেকট্রনকে নিজের দিকে টানার ধান্দায় থাকে সবসময়, ঠিক আছে? তো ক্লোরিন হচ্ছে মোর ইলেকট্রো নেগেটিভ, আর এই যে হাইড্রোজেন ও হচ্ছে লেস ইলেকট্রো নেগেটিভ। ক্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ। ক্লিয়ার? অ্যান্ড এই একটা কোভ্যালেন্ট বন্ডে যারই ইলেকট্রন টানার টেন্ডেন্সি বেশি, সেই হচ্ছে তার এই ইলেকট্রোনেগেটিভিটি প্রপার্টিটা বেশি। আর যার এই ইলেকট্রন টানার টেন্ডেন্সি কম, তার ইলেকট্রোনেগেটিভিটিও কম। বোঝা গেছে এটা? এবার মানে এখানে কি বলছি, যে এটা হচ্ছে লেফট থেকে রাইটে ইনক্রিজ হয়, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি। আর এটা আপ থেকে ডাউনে গেলে কি হয় বলো তো? একটা গ্রুপে তুমি যদি উপর থেকে নিচে নামো, তখন ইলেকট্রোনেগেটিভিটির কি অবস্থা হয়? ডিক্রিজ হয়, ঠিক আছে, ডিক্রিজ হয়। হ্যাঁ, আবার ইলেকট্রন অ্যাফিনিটিটাও ওরকম, যে তুমি যত উপর থেকে নিচে নামবা তত এটা ডিক্রিজ হবে। আবার এখানে যত উপর থেকে নিচে নামবা এটা ডিক্রিজ করবে। দেখো এটা বোঝা গেছে কিনা? আচ্ছা, সো তিনটা পিরিয়ডিক প্রপার্টি শর্টলি আমরা একটু বুঝে গেলাম। আমরা যদি এখানে একটু বলি, ধরো ওয়াটার,
ওয়াটার একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো ওয়াটারের স্ট্রাকচার হচ্ছে এরকম, H2O যে আমরা লিখি, ওয়াটার হচ্ছে দেখতে এরকম। তো ওয়াটারের এই অক্সিজেন হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ। ওকে, তো দেখা যায় এই অক্সিজেনটা এই দুইটা হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন চুরি করার ধান্দায় থাকে আর কি। বুঝা গেছে? আচ্ছা, আর ইলেকট্রন অ্যাফিনিটির ব্যাপারটাও তোমার, যত আমরা বাম থেকে ডানে যাই তত ইলেকট্রন অ্যাফিনিটি বাড়তে থাকে। এখন এই তিনটার আপাতত বেসিক আইডিয়া রাখো, পরে আমরা এগুলো ডিটেলসে পড়বো। এখন এই আয়োনাইজেশন এনার্জির একটু তোমার আছে, মানে এক্সেপশন কেস আছে, সেটা আমরা দেখি যে এটা সবসময় লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ হয় না, এটা মাঝখানে একটা এক্সেপশনাল কেস আছে, সেটা একটু দেখাই। তো এখানে লেখো এক্সেপশন অফ আয়োনাইজেশন এনার্জি। তো আয়োনাইজেশন এনার্জির এক্সেপশনটা দেখা যায় হচ্ছে গ্রুপ নাম্বার পিরিয়ড নাম্বার 2-তে। পিরিয়ড 2-তে আমরা জানি পিরিয়ড 2-তে হচ্ছে কার্বন থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, ফ্লোরিন থাকে, নিয়ন থাকে, রাইট? সো আমাদের মানে ট্রেডিশনাল ওয়েতে লেফট থেকে রাইটে গেলে তোমার আয়োনাইজেশন এনার্জি কী হওয়ার কথা? বেড়ে যাওয়ার কথা। তো আমরা এখানে দেখব যে এইখানে একটা এক্সেপশন ঘটে, মানে এখানে বাম থেকে ডানে গেলে এটা বাড়ে না, একটা জায়গায় এটা একটা এক্সেপশন আছে এই জায়গাতে। তো সেটার জন্য আমরা তিনজনের ইলেকট্রনিক কনফিগারেশনটা আগে একটু দেখি। কার্বন 6 হচ্ছে 1s2 2s2 2p2। তারপর নাইট্রোজেন হচ্ছে 1s2 2s2 2p3। তারপর হচ্ছে অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4। আর ফ্লোরিন হচ্ছে 1s2 2s2 2p5। এই কয়টাই ইনাফ। আমি এখন এই তিনটার মধ্যে আসলে একটা এক্সেপশন আছে, এই প্রথম তিনটার মধ্যে, সেটা দেখাই। তো ইউজুয়ালি কী হওয়ার কথা ছিল আয়োনাইজেশন এনার্জি অনুযায়ী? কার্বনের থেকে আয়োনাইজেশন এনার্জি কার বড় হওয়ার কথা? নাইট্রোজেনের। আর নাইট্রোজেনের থেকে কার বড় হওয়ার কথা? অক্সিজেন। বাট দেখা যায় যে সিকোয়েন্সটা এরকম হয় যে নাইট্রোজেনেরটা অক্সিজেন থেকেও বড়। তো এইটার রিজন কি? আমরা তো এই যে লেফট থেকে রাইটে গেলে কেন বেশি মানে আয়োনাইজেশন এনার্জি বড় হয় বলছিলাম, কারণ লেফট থেকে রাইটে গেলে একে তো অ্যাটমের সাইজ কমে, আবার তোমার নিউক্লিয়াসের দিকে ইলেকট্রনের অ্যাট্রাকশনও বাড়ে। তো তখন একটা ইলেকট্রনকে একদম আউটার মোস্ট শেল থেকে বের করে নেওয়াটা কি হয়? অনেক টাফ হয়, তাই না? এর জন্য আমরা বলছি যে যত বাম থেকে ডানে যাব তত আয়োনাইজেশন এনার্জি বাড়বে। তাহলে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কেন এক্সেপশন হইল? সেটার রিজন হচ্ছে এই যে নাইট্রোজেন, তার লাস্ট অরবিটালটা কি? 2p। এখন p অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন ধরে ম্যাক্সিমাম? 6টা। তো এখানে কয়টা আছে? 3টা। তাইলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে হাফ ফিল্ড। হ্যাঁ, এটা হচ্ছে হাফ ফিল্ড। আর এইটা কি? পার্শিয়ালি ফিল্ড। আবার এটাও পার্শিয়ালি ফিল্ড। ওকে, এটাও পার্শিয়ালি ফিল্ড। তো দেখা যায় হাফ ফিল্ড অরবিটাল সবসময়ই পার্শিয়ালি ফিল্ড অরবিটাল থেকে মোর স্টেবল। ওকে, তো এখানে লিখে রাখো যে হাফ ফিল্ড অরবিটালস মানে সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে ফুল ফিল্ডগুলো, যেগুলো একদম সব পুরাটা ভরা। ঠিক আছে, এখানে লেখো ফুল ফিল্ড অ্যান্ড হাফ ফিল্ড অরবিটালস। Full filled and half filled orbitals are more stable than partially filled orbitals.
ওকে, ফুল ফিল্ড আর হাফ ফিল্ড অরবিটালগুলো হচ্ছে পার্শিয়ালি ফিল্ড অরবিটালগুলো থেকে বেশি স্টেবল। তো যে বেশি স্টেবল তার থেকে তার বাইরে থেকে একটা ইলেকট্রন নেওয়াটা বা বের করাটা অনেক টাফ। তো দেখা যায় নাইট্রোজেন যেহেতু হাফ ফিল্ড, সে মোর স্টেবল, অ্যান্ড মোর স্টেবল হওয়াতে তার জন্য আয়নাইজেশন এনার্জিটাও অনেক কি হয়, বেশি হয়। ওকে, আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। তো যেটা বলছিলাম যে এখানে পি অরবিটালগুলো হচ্ছে, দেখো এই পি অরবিটালটা হাফ ফিল্ড, দ্যাটস ওয়াই এটা হচ্ছে মোর স্টেবল অ্যান্ড তার আয়নাইজেশন এনার্জিটা বেশি। কিন্তু অক্সিজেন কিন্তু আবার কার্বনের থেকে ঠিকই তার আয়নাইজেশন এনার্জিটা বেশি, কারণ সে আবার ওই যে পিরিয়ডিক একটা পিরিয়ডে ওর রাইটে আছে, ঠিক আছে। বাট নাইট্রোজেনটা এক্সেপশন ক্রিয়েট করছে বিকজ ও একটা হাফ ফিল্ড অরবিটাল, মানে ওর একটা হাফ ফিল্ড অরবিটাল আছে লাস্টে। ওকে, সো এটাই হচ্ছে এক্সেপশন অফ আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু দেখানো বাকি ছিল, সেটা হচ্ছে ট্রানজিশন মেটালের আইডিয়াটা একটু দাঁড়াও। ট্রানজিশন এলিমেন্ট, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস দেখব, আমরা তিনটা পিরিয়ডিক প্রপার্টি সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া নিয়ে ফেলছি। তো এখন আমরা দেখব হচ্ছে যে পিরিয়ডিক টেবিলে কিছু টাইপ অফ এলিমেন্টসের স্পেশাল নেমস আছে। তো একটা টাইপ হচ্ছে অ্যালকালাই মেটালস। অ্যালকালাই মেটালস, এটা আমরা বলছিলাম অ্যালকালাই মেটালস হচ্ছে গ্রুপ 1-এ যারা থাকে তারাই হচ্ছে অ্যালকালাই মেটালস। অ্যালকালাই মেটালস কারা কারা? অ্যালকালাই মেটালস হচ্ছে গ্রুপ 1-এ হাইড্রোজেন ছাড়া যেই কয়জন আছে তারা, হাইড্রোজেন ছাড়া যে 6জন আছে তারা হচ্ছে অ্যালকালাই মেটালস। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর হচ্ছে ফ্রান্সিয়াম, এরা হচ্ছে অ্যালকালাই মেটালস। দেন 2 নাম্বার অ্যালকালাইন আর্থ মেটালস। অ্যালকালাইন আর্থ মেটালস, অ্যালকালাইন আর্থ মেটালস হচ্ছে গ্রুপ 2-তে যারা থাকে, গ্রুপ 2-তে 6জনের 6জনই হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস। তারা হচ্ছে, এটাও জানো তোমরা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, তারপর হচ্ছে Ba আর হচ্ছে Ra। ওকে, এরা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। তো অ্যালকালাই মেটাল কেন বলে এদেরকে? কারণ এরা প্রডিউসেস অ্যালকালাই, ওকে, প্রডিউসেস অ্যালকালাই ইফ ডিসলভড ইন ওয়াটার, মানে পানিতে গললে ওরা হচ্ছে অ্যালকালাই ফর্ম করে। হ্যাঁ, আর ওরা তোমার মানে একে তো অ্যালকালাই প্রডিউস করে, আর ওরা হচ্ছে খুব ভালো মেটাল, ঠিক আছে, বেটার মেটালস, এর জন্য ওদেরকে অ্যালকালাই মেটালস বলে। ফর এক্সাম্পল নাইট্রোজেন, নাইট্রোজেনকে তুমি যদি পানির মধ্যে দাও তাহলে সে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালাই আর হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। ওকে, অ্যালকালাইন আর্থ মেটালগুলোও কাইন্ড অফ সেম, তারাও প্রডিউসেস অ্যালকালাই, if dissolved in water, তারাও ভালো মেটাল, গুড মেটালস। তাদের থেকে গ্রুপ 1-এর গুলা বেটার, ঠিক আছে, তো তারাও গুড মেটালস। আর তারাও তাদেরকে আরও একটা হচ্ছে যে তাদেরকে দে আর ফাউন্ড অ্যাজ সয়েল ইনগ্রেডিয়েন্ট।
মানে মাটিতে পাওয়া যায়, দে আর ফাউন্ড অ্যাজ সয়েল ইনগ্রেডিয়েন্টস। একটা এক্সাম্পল দিই, ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়াম মাটিতে পাওয়া যায়, আর ক্যালসিয়াম এই যে পানির মধ্যে গোলালে এরকম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালাই বা বেস, আর হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। সো এর জন্য ওদেরকে অ্যালকালাইন আর্থ মেটাল বলে। আচ্ছা, তো এখন আমরা আরো দুইটা টাইপের এলিমেন্ট দেখব। একটা হচ্ছে হ্যালোজেন মেটালস, এরা হচ্ছে গ্রুপ 17 হ্যালোজেন মেটালস। গ্রুপ 17-এ যারা তাদেরকেই হ্যালোজেন মেটালস বলে। ওকে, হ্যালোজেন মেটালস হচ্ছে গ্রুপ 17-এ যারা থাকে। তো হ্যালোজেন মানে কি? হ্যালো মানে হচ্ছে সল্ট, আর জেন মানে হচ্ছে প্রডিউসার। তো হ্যালোজেন মানে হচ্ছে সল্ট প্রডিউসার এলিমেন্টদেরকেই হচ্ছে হ্যালোজেন বলে, ঠিক আছে? তো এই গ্রুপ 17-এ যারা থাকে, ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর হচ্ছে এটি, এরা সবাই তোমার সল্ট প্রডিউস করতে পারে, ঠিক আছে? যেমন এই স্পেশালি ক্লোরিন, এটা আমরা খুব ভালোভাবে জানি। সোডিয়াম ক্লোরাইড এটা কি? এটা হচ্ছে সল্ট। আমরা যে খাবার সল্ট বা যে সল্টটা খাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইড। তারপর আয়োডিন, সোডিয়াম আয়োডাইড, এটাও একটা সল্ট। ওকে, তারপর ধরো পটাশিয়াম ব্রোমাইড, এটাও একটা সল্ট। আমরা সল্ট নিয়েও পরে একটা চ্যাপ্টারে ডিটেলসে পড়বো, চ্যাপ্টার 9। তো এখানে দেখতে পাচ্ছ যে আসলে সবাই সল্ট প্রডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। তো এর জন্যই ওদেরকে হচ্ছে হ্যালোজেন বলে। ওকে, গ্রুপ 17-এ সবাই হচ্ছে হ্যালোজেন। আর এরা ইউজুয়ালি হচ্ছে ডায়াটমিক মলিকিউল ফর্ম করে। ডায়াটমিক মলিকিউলস ফর্ম করে। সেটা কীরকম? যেমন ক্লোরিন, ক্লোরিন একা থাকতে পারে না। ক্লোরিন হচ্ছে দুইটা ক্লোরিন একসাথে থাকে, ক্লোরিন গ্যাস। তারপর ফ্লোরিন গ্যাস। তারপর ব্রোমিন হচ্ছে লিকুইড, মানে দুইটা একসাথে থাকে সবসময়, ডায়াটমিক মলিকিউল বানায়। তারপর আয়োডিন হচ্ছে সলিড, আয়োডিনও দুইটা একসাথে, ঠিক আছে? এরকম। সো আই হোপ বোঝা গেছে এটা। হ্যালোজেন মেটালস কারা? ও সরি, হ্যালোজেন মেটালস কেন লিখছি? হ্যালোজেন এটা হচ্ছে ম্যাটেরিয়াল, ওরা নন মেটাল, ঠিক আছে? হ্যালোজেন ম্যাটেরিয়াল, আর ওরা কিন্তু নন মেটাল। আচ্ছা, এরপর আমরা ট্রানজিশন এলিমেন্ট দেখব। এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, মানে যত টাইপের এলিমেন্ট ক্লাসিফিকেশন পড়বো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। এটা অনেকেই ভুল করে, তো এটা একটু ভালোভাবে শিখবা। ট্রানজিশন এলিমেন্ট, বা বাংলায় এটার একটা আলাদা নাম আছে, অবস্থান্তর ধাতু। অবস্থান্তর ধাতু। ওকে, ট্রানজিশন এলিমেন্ট অর ট্রানজিশন মেটাল। তো ট্রানজিশন এলিমেন্টগুলা ইউজুয়ালি হচ্ছে ডি ব্লক এলিমেন্টস, বাট সব ডি ব্লক এলিমেন্টস ট্রানজিশন এলিমেন্টস না। ওকে, ডি ব্লক এলিমেন্টস, তো এটা একটু এখানে লিখে রাখতে পারো এইভাবে, যে অল ট্রানজিশন এলিমেন্টস, all transition elements are D block metals, but all D block metals are not transition metals. মানে সব ট্রানজিশন এলিমেন্টই ডি ব্লকের, বাট সব ডি ব্লক আবার ট্রানজিশন না। ওকে, তো কিভাবে বুঝবো যে কোনো একটা এলিমেন্ট ট্রানজিশন এলিমেন্ট নাকি না? তো কি কি কন্ডিশন আছে সেটা দেখি। কয়টা কন্ডিশনের
মধ্যে যদি পড়ে তাহলে আমরা বলবো যে সে হচ্ছে একটা ট্রানজিশন এলিমেন্ট। তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে ডি ব্লক এলিমেন্ট হইতে হবে। যে এলিমেন্টটা নিয়ে কাজ করতেছি সে ডি ব্লক এলিমেন্ট হইতে হবে। মানে কি? মানে হচ্ছে লাস্ট ইলেকট্রন হ্যাঁ লাস্ট ইলেকট্রন এন্টার্স ইনটু ডি অরবিটাল। আচ্ছা, তারপর সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে ইন a stable cation of this element, in a stable cation of this element d orbital must be partially filled. Must be partially filled না, must be তোমার must be unfilled. Unfilled বলতে কি বোঝাচ্ছি? মানে এমটি বোঝাচ্ছি এরকম না, এটা মানে হচ্ছে ফুল ফিল্ড না, ঠিক আছে? তো এটা দিয়ে আমি এই জিনিসটা বোঝাই যে হ্যাঁ হ্যাঁ মানে স্টেবল ক্যাটায়নে ডি অরবিটালে হচ্ছে 1 থেকে 9টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? এটাই বোঝাইছি যে তোমাকে যে এলিমেন্টটা আমি চেক করতে দিব যে এটা ট্রানজিশন এলিমেন্ট কিনা, তুমি তার একটা স্টেবল ক্যাটায়ন নিবা, দেন সেই স্টেবল ক্যাটায়নটার ইলেকট্রনিক কনফিগারেশনে দেখবা যে তার ডি অরবিটালে 1 থেকে 9টার মধ্যে ইলেকট্রন আছে কিনা। 0টা হইলেও হবে না, আবার তোমার 10টা হইলেও হবে না। হ্যালো, হ্যাঁ হাফ ফিল্ড হলেও হবে, এর জন্য আমরা আনফিল্ড লিখছি, ঠিক আছে? পার্শিয়ালি ফিল্ড হইতেছে হাফ ফিল্ড বাদে, বুঝা গেছে? তো এর জন্য এইভাবে লিখছি। ক্লিয়ার? মানে মেন কথা হচ্ছে ডি অরবিটালে 1 থেকে 9টার মধ্যে ইলেকট্রন থাকলেই হয়েছে, 0টা না, আবার 10টার 10টাও না। ক্লিয়ার? 10টা বা 0টা থাকলে তাহলে কি সেটা আনস্টেবল হয়ে যাবে? মানে সেটাকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলবো না, সেটাকে আমরা জাস্ট সিম্পলি ডি ব্লক এলিমেন্ট বলবো। বা ট্রানজিশন হইতে হলে ওটার ডেফিনেশন এরকমই যে ডি অরবিটালটা হচ্ছে 1 থেকে 9টা ইলেকট্রনই কন্টেন করবে। এটার কিছু রিজন আছে কেন 1 থেকে 9টাই হওয়া লাগবে। যদি এর বাইরে হয় তখন দেখা যায় যে এই এলিমেন্টগুলো কিছু প্রপার্টি লুজ করে, তো সেটাও আমরা পরে ডিসকাস করব। বাট আপাতত এইটুক বুঝাও যে ডি অরবিটালে হচ্ছে 1 থেকে 9টা ইলেকট্রনের মধ্যে থাকতে হবে। একটু এক্সাম্পল দেখাই তাহলে ভালো বুঝবা। ধরো 2টা ডি ব্লক এলিমেন্ট চিন্তা করো, 2টা বা 3টা, ধরো আয়রন, কপার, জিঙ্ক। আমি জানতে চাই এই 3টার মধ্যে কারা কারা ট্রানজিশন আর কারা কারা ট্রানজিশন না। তো আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আয়রন 26, তোমরা জানো এটা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, তাই না? 2 2 4 6 10 12 6 18 6 24 26। তো আয়রনের 2টা স্টেবল ক্যাটায়ন আছে, একটা হচ্ছে আয়রন 2+, দ্যাট ইজ সেই যে বাইরের এই যে 2টা ইলেকট্রন ধাক্কা দিয়ে বের করে দিবে। তো সেই ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন একই রকম 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। আর Fe3+, এইটাও আয়রনের একটা স্টেবল ক্যাটায়ন, মানে আয়রন 2+ অবস্থায় থাকে আবার 3+ অবস্থায় থাকে। তো আয়রন 3+এ যেটা হয় সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6। তো অলরেডি 2টা বের হয়ে গেছে, আরও একটা এই ডি থেকে বের হবে, তো এখানে 3d5 হবে। তো আচ্ছা, তো এই 2টা স্টেবল ক্যাটায়ন দেখো, এখানে ডিতে আছে 6টা, এখানে আছে 5টা, তার মানে 1 থেকে 9-এর মধ্যেই আছে। সো আয়রন, এই যে আয়রন, এটা একটা ট্রানজিশন এলিমেন্ট। মানে আমরা চেকটা কিন্তু করছি এই যে ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? তো ট্রানজিশন এলিমেন্ট, এটা একটা ট্রানজিশন এলিমেন্ট। কপারেরটা চেক করি, কপার 29,
তো এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। তো কপারের দুইটা স্টেবল ক্যাটায়ন আছে। একটা হচ্ছে কপার প্লাস, মানে সে ইদার এইটাকে বের করে দিতে পারে, মানে জাস্ট একটা ইলেকট্রন বের করে দিল, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। আর কপারের আরও একটা স্টেবল ক্যাটায়ন আছে, সেটা হচ্ছে কপার 2+। ইউজুয়ালি কপার এই 2+টাই ফলো করে। তো কপার 2+, এটাও ইলেকট্রনিক কনফিগারেশন এরকমই হবে কাইন্ড অফ, 1s2 2s2 2p6 3s2 3p6 3d9। এখন দেখো এইখানে একটা স্টেবল ক্যাটায়নের ডিতে আছে 10টা, আরেকটা আছে ডিতে আছে 9টা। তো যে কোনো একটাই থাকলেই হবে, মানে যে কোনো একটা স্টেবল ক্যাটায়ন যদি ওই কন্ডিশনটা ফুলফিল করে তাইলেই এটাকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলবো। তো এটাও একটা ট্রানজিশন এলিমেন্ট। এখানে দুইটাই ফুলফিল করছিল, এখানে জাস্ট একটাই ফুলফিল করছে, তো আমরা এখানে এটাকেও ট্রানজিশন এলিমেন্ট বলবো। এবার লাস্ট একটা ট্রাই করি, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক হচ্ছে 30। তো জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। তো জিঙ্কের স্টেবল ক্যাটায়ন একটাই আছে, সেটা হচ্ছে জিঙ্ক 2+। দ্যাট ইজ সে এই যে বাইরের দুইটা ইলেকট্রন এই দুইটাকে বের করে দিবে। তো এইখানে আসে 1s2 2s2 2p6 3s2 3p6 আর 3d10, আর এখানে 4s2 তো বাদ। তো এইটা দেখো ডি এর মাথার উপর কত আছে, 10। সো জিঙ্কের এই একটাই স্টেবল ক্যাটায়ন হয়, বাকিগুলো স্টেবল না। তো এর জন্য এইটা একটা, মানে এটা ট্রানজিশন এলিমেন্ট না, নট ট্রানজিশন এলিমেন্ট। ওকে, সো এইভাবে আমরা ট্রানজিশন এলিমেন্ট চেক করতে পারবো। আচ্ছা, তারপর আরও দুইটা মাইনর টাইপের এলিমেন্ট আছে। একটা হচ্ছে কয়েন মেটালস, তো কয়েন মেটালস হচ্ছে গ্রুপ 11-এর 3টা মেটাল আছে যাদেরকে আমরা কয়েন মেটাল বলি, মানে ওদেরকে দিয়ে কয়েন বানানো হতো আগে, ঠিক আছে। তো একটা হচ্ছে সিলভার এজি, তারপর আরেকটা হচ্ছে কপার, ওকে কপার সিইউ, আর আর একটা হচ্ছে গোল্ড, মানে গোল্ড কয়েন, তো এটা হচ্ছে এইউ, ওকে। আর আরও একটা আছে সেটা হচ্ছে রন্টজেনিয়াম, বাট এটা রেয়ার। ও সরি এটা কি বললাম, রন্টজেনিয়াম তো গ্রুপ 11-এ আছে, বাট এটা কয়েন মেটাল না। এই তিনটা হচ্ছে কয়েন মেটাল। গ্রুপ 11-এ তো অ্যাকচুয়ালি অনেক মেটালই আছে। গ্রুপ 11-এ আছে হচ্ছে তোমার কপার আছে, সিলভার আছে, গোল্ড আছে, তারপর হচ্ছে রন্টজেনিয়াম আছে, বাট এই তিনটাকে আমরা কয়েন মেটাল বলি, ওকে। মানে আগেকার দিনে এগুলো ইউজ করি কয়েন বানানো হতো। আর এরপর আমরা কয়েন মেটাল দেখলাম। কয়েন মেটাল দেখার পর এখন হচ্ছে আমরা দেখব ইনার্ট গ্যাস। তো ইনার্ট গ্যাস হচ্ছে গ্রুপ 18-এ যারা থাকে। গ্রুপ 18-এ যে মানে গ্রুপ 18-এ সবাই নন মেটাল, তো গ্রুপ 18-এ যে নন মেটাল জিনিসপত্রগুলো আছে তাদেরকেই আমরা ইনার্ট গ্যাস বলি, ওকে। সবাই
যেমন হিলিয়াম, নিয়ন। এখন হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু একটা এক্সেপশন আছে, এটা কি খেয়াল করছো? হিলিয়াম কিন্তু তোমার ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, তাই না? বাট এইটা কি তোমার গ্রুপ, মানে এইটা কোন গ্রুপে থাকার কথা ছিল আমাদের ওই ট্রেডিশনাল রুল অনুযায়ী? সেকেন্ড গ্রুপে, তাই না? বাট এটা কি সেকেন্ড গ্রুপে আছে? না, এটা কিন্তু 18-এ দেওয়া হয়। কেন? এটার রিজন হচ্ছে যে হিলিয়াম একটা ইনার্ট গ্যাস, মানে হিলিয়াম কারোর সাথে রিয়াকশন করতে চায় না। মানে হিলিয়ামের এই লাস্ট অরবিটালটা কি ফুলফিলড, বুঝা গেছে? আবার মানে যেই সব এলিমেন্টারি লাস্ট অরবিটাল একদম ফুলফিল, মানে পুরা লাস্ট অরবিটটা ফুলফিল, তারাই হচ্ছে কি গ্রুপ 18-এ জায়গা পাইছে। ক্লিয়ার? হ্যাঁ। আর এইখানে ম্যাক্সিমাম মানে সবাই হচ্ছে কি গ্যাস, সবাই ইনার্ট গ্যাস। সো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ঠিক আছে? সো ওরা হচ্ছে আমাদের, আর হচ্ছে রেডন। তো ওরা সবাই তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, রেডন আরএন, আর হচ্ছে ওজি। ওকে, সো এরা হচ্ছে সবাই ইনার্ট গ্যাস, মানে ওদের এখানে লিখে রাখো লাস্ট অরবিট ইজ ফুলফিলড উইথ ইলেকট্রনস। লাস্ট অরবিটটা ইলেকট্রন দিয়ে ভর্তি, ঠিক আছে? সো ওরা ইনার্ট কেন? ইনার্ট বাংলা হচ্ছে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ আর হচ্ছে নিষ্ক্রিয়, মানে ওরা কারোর সাথে রিয়াকশন বা কারোর সাথে বন্ড করতে চায় না, ওরা নিজেদের মতো থাকে, বুঝে গেছে? ওরা কোনো ধরনের বন্ড প্রেফার করে না। ওকে, অ্যান্ড ওরা সবাই হচ্ছে কি গ্যাস। কারোর কি কোশ্চেন আছে? আচ্ছা, তো তোমরা বাসায় এই যে চ্যাপ্টার 4, এটা আমি পরে আরও কিছু জিনিসপত্র পড়াবো, এখন পরীক্ষার জন্য একটু টান দিয়ে শেষ করা লাগছে। এতেই তোমার পরীক্ষা খুব ভালো মতো দিতে পারবা, সব কিছুই পারবা। বাট আমি কিছু জিনিস আর একটু ডিটেলসে পড়াবো আর কি। তো তোমরা বাসায় যে জিনিসটা করবা সেটা হচ্ছে এই যে চ্যাপ্টার 4 পিরিয়ডিক টেবিল, চ্যাপ্টার 4 পিরিয়ডিক টেবিল, এটা খুব ভালো মতো রিডিং পড়বা, আচ্ছা? একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো রিডিং পড়বা। আর আমি ক্লাসে যে জিনিসগুলো পড়াইছি এইগুলোও একটু মিলাই দেখবা বইয়ের সাথে, বা প্রথমে আমি যা যা পড়াইছি ওইগুলো একবার দেখে নিও, তারপর বইটা রিডিং পড়তে সহজ লাগবে। ওকে, আর চ্যাপ্টার 5 যেটা, ওইটা আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করি। আমরা যেহেতু আরও 3টা ক্লাসের মতো পাবো, সো পরীক্ষার আগে চ্যাপ্টার 5ও দেখাই দেওয়া যাবে ভালো মতো। তো তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার, ঠিক আছে? নেক্সট বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিনই টানা ক্লাস আছে, ঠিক আছে? সো বুধবারের টাইমটা এটাও ওই যে গ্রুপে আমরা কথা বলে নিব। তোমরা আজকে আর কালকের মধ্যে বুধবারের তোমাদের অন্যান্য যে কোচিংয়ের টাইমগুলো আছে সেগুলো একটু জানাই দিও, আমি তাহলে ওইভাবে একটা শিডিউল দিয়ে দিব, ঠিক আছে? সবাই, হ্যাঁ, বুধবারে তোমার অন্যান্য যেসব জায়গায় কোচিং আছে সেই টাইমগুলো ক্লিয়ারলি গ্রুপ চ্যাটে লিখে জানাই দিবা, আমি ওইখান থেকে ডিসাইড করে জানাবো। আর বৃহস্পতিবার, শুক্রবার তো ইউজুয়াল টাইম। বৃহস্পতিবার হচ্ছে তোমাদের সকাল 8টায়, 8টা থেকে 10টা, আর শুক্রবার হচ্ছে তোমাদের সকাল 10:30 থেকে 12:30। ঠিক আছে? সো বাসায় টাস্ক থাকলো চ্যাপ্টার 4টা রিডিং পড়বা, আর ওই যে ফিজিক্সে যেটা বলছি চ্যাপ্টার 6-এর ওই প্রথম 7টা পেজ হচ্ছে রিডিং করবা, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই রাখি, যেহেতু অনেক রাত হয়ে গেছে, এই পর্যন্তই রাখি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।